ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নটিমন্তর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনেন পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা হিসাবে। পথের পাঁচালী ছাড়া বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল ও অশনি সংকেত ইত্যাদি। ছোটদের গল্পের মধ্যে আছে একটু ভিন্ন স্বাদের গল্প, মজার গল্প বাক্সবদল। কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের কাছে অতি প্রিয়। 1950 সালের 1 নভেম্বর মাত্র 56 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজ ন্যাড়া ছাদের গপ্পতে শুনবেন তারই লেখা গল্প নটিমন্তর। প্রধান চরিত্রে হাবু ও রোজা। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি অনুপমা। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নটিমন্তর। হাবু নাপিতের ছেলে, সুতরাং রীতিমতন তার বুদ্ধি। পায়রা গাছের গুণিন রোজা যে এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, কি না কি হতে পারে। লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হবজের চবজের কুলুপ লাগানো রয়েছে। পায়রা গাছের রোজা মানে ওঝা এসে কি একটা মন্ত্র বিড়বিড় করে বলে 2 বার তালাগুলো ছমছম করে নাড়লে, আর তালা সব গেল বেমালুম খুলে। এ তো কত লোকের স্বচক্ষে দেখা। রায়দের কলম আমবাগানে বিকেলবেলাতে কেউ কেউ নাকি দেখেছে যে রোজা কলমের আম পাড়ছে। হয়তো লোকে তাকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল। পায়রা গাছের রোজা, মস্ত বড় নাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি। কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না। হাবুর বড্ড ইচ্ছা যে সে কিছু মন্ত্রতন্ত্র শেখে। এ তার অনেক দিনের ইচ্ছা। এখন তার বয়স 18-19, কিন্তু যখন তার বয়স 14-15 তখন থেকেই সে যেখানে শুনেছে রোজা গুণিন এসেছে অমনি তার পিছু পিছু গিয়েছে ছুটে। একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা, টাকার খেলা দেখাল। একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল। এর মুঠো বাঁধা হাতের টাকা ওর হাতে চলে গেল। 1 গ্লাস জল হয়ে গেল একেবারে মিষ্টি শরবত। তাদের গায়ের 2-4 জন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে। একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল সে। ফেরবার পথে সন্ধে হয়ে এসেছে। ওর কিরকম যেন গা ছমছম করতে লাগলো। কালী শেখরা ছিল দলের মধ্যে প্রবীণ ব্যক্তি। হাবু তাকে বললে, আচ্ছা কালী জ্যাঠা, ওসব কি করে করলে? কালী শেখরা একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বললে, ওসব তো সোজা। সোজা কালী জ্যাঠা? খুবই সোজা। কিরকম সোজা? ওসব মন্ত্রতন্ত্রের কাণ্ড। আমি ইচ্ছে করলেই পারি। তুমিও পারো? হ্যাঁ, কেন পারবো না? একদিন করে দেখাবে জ্যাঠা? যা যা, এই সময় হলে দেখাবো। ওর তেমন কিছুই নয়। কালী শেখরার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হলো না। সে গিয়ে জাদুকরকে পরের দিন সকালেই পাকড়ালে। সোজাসুজি তাকে জানালে যে এইসব খেলা সে শিখতে চায়, সাগরেদ হতে সে রাজি আছে। জাদুকর কলকাতার লোক। মাথায় নরম বুরুজ দিয়ে তিনি চুল আঁচড়ে থাকেন, হাতে ঘড়ি পরেন, চোখে আবার থাকে চশমা। তিনি না কুচু করে বললেন, ওসব হয় না হে ছোকরা, হয় না। অনেক টাকার খেলা, অনেক টাকার প্রিমিয়াম দিলে
তবেই সাকরেত করি। হাবু বললে, প্রিমিয়াম কি? প্রিমিয়াম টাকা হে, টাকা। পারবি আমায় দিতে? আগে কত টাকা? 100। পারবে দিতে? আগে না, অত টাকা কখনো একসঙ্গে দেখিনি। তবে ফিরে যাও, ওসব অমনি অমনি হয় না। কিছু কিছু কম করে নিন না। 200 করে প্রিমিয়াম নি। তোমায় তো 100 বলেছি। হাবু সেখান থেকে সরে পড়ল। অত টাকা শিখিও দেওয়ার তার ক্ষমতা নেই। জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি আর সকলের ঘটে? কেটে গেল বছর 3। এই 3 বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না। এ অজপাড়াগার জীবন একরঙা ছবির মতন একঘেয়ে। ঠিক এই সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে। এমন সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতকগুলো ঢিল নিয়ে খেলছে। হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাঙ হয়ে গেল। লাফিয়ে লাফিয়ে পালালো সেটা। আর একটা ঢিল ছুটতেই সেটা হয়ে গেল একটা ছেলেদের 2 টাকার খেলনা গাড়ি। কিন্তু সে গাড়ি গড়গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হল। আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল চোখের সামনে দিয়ে। একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি দিল রাঙিয়ে। হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে বললে, কি? স্তম্ভিত ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। গাছতলায় তো লোকটা নেই। হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে অত বড় আমবাগানের কোথাও সে নেই। 2 মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে। হঠাৎ সে দেখলে 10 দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। হাবু কাতর কণ্ঠে বলে উঠল, আমাকে দয়া করুন। কি দয়া? পায়ে ঠেলবেন না এমন করে। আমাকে আপনার চাকর করে রেখে দিন। আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি। আমি গরিব লোক, চাকরে আমার কি দরকার? তাছাড়া আমার হাতে অনেক চাকর, এই দেখো। এই বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একরাশ আম পড়ল। হাবু একেবারে স্তম্ভিত। আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে? পাড়াগাঁয়ে কোনো গাছে এই সময় আম তো দূরের কথা, আমের বউলও নেই। এদিকে পাকা আম ঝুড়িখানেক তার সামনে। লোকটা বললে, খাবার জল এই নাও। যেমন একটা ঢিল ছোড়া অমনি গাছের গুড়ির এক জায়গায় একেবারে ফুটো হয়ে গিয়ে কলের মুখে যেমন জল পড়ে ঠিক তেমনি জল পড়তে লাগলো। লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে, খাও খাও, ভালো জল খাও। হাবু কাতর সুরে বললে, আমায় সাগরেত করে রাখুন। কি সর্বনাশ, সাগরিদ! কিন্তু আমি যে ওস্তাদ নই। আমায় দয়া করুন। লোকটা হি হি করে হেসে উঠল। ও কি? লোকটার মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল। লোকটা কে? এর উত্তর লোকটাই দিলে। বললে, পায়রা গাছি জানো, উত্তর দিকে। আমার সঙ্গে সেখানে দেখা করো। হাবু হাঁ করে রইল। ইনি তবে পায়রা গাছের সেই গুণিন। সবাই বলে উনি নুটি মন্তর জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারে। আর আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে। হাবু সাথে সাথে হাত জোর করে বললে, আমায় দয়া করুন। পায়রা গাছের রোজা এবার নরম সুরে বললে, শেখাতে পারি নুটি মন্তর, কিন্তু ছোকরা তুমি এ পথে কেন? এ পথে কেবল তারাই আসতে পারে যাদের কামনা ক্ষয় হয়ে গেছে। কত লোভের পথ খুলে যাবে দেখো।
আচ্ছা বসো বসো, দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে, কেমন? কিছুদিন কেটে গেল। হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে। সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে যে সে ভীষণ একজন চোর। যে ঘরে সে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয়। খাবার দোকানে গেলে ইচ্ছে হয় যে খাবারের হাঁড়ি ভাগ করে। সে যে চোর তা সে কখনো জানত না। একদিন এক বন্ধুর বাড়িতে গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা। রোয়াকে সেটা পড়ে রয়েছে আর বন্ধুর মা ঘরে ঢুকেছেন বঁটি আনতে। ওর লোভ হলো যে মাছটাকে নিয়ে সে এক দৌড় দেয়। হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল। বন্ধুর মা ওকে দেখে বললেন, ওমা হাবু, তুই কোত্থেকে এলি? তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে। এই মাত্র তো ঘরে বটি আনতে গিয়েছিলুম। হাবু হেসে চুপ করে রইল। একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল। পাড়ার গাঙ্গুলিরা বড় লোক। তাদের বাড়ির ওপরের তলার খাটে এক ছড়া দামি সোনার হার কে যেন ফেলে রেখেছে। হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে করে নিচে নেমে এলো। সেও অদৃশ্য, আর তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য। কেউ কিচ্ছু টের পেলে না। তারপর যখন জানা গেল যে হার চুরি গিয়েছে, তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল। গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা, তার সে কি কান্না! সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো যে সে কেন এত অসাবধান, কেন সে হার খাটের ওপরে ফেলে রেখেছিল। অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধ দাসীর ওপর। তার ওপর শুরু হলো নির্যাতন। পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগলো। কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না। মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই, বাপের বাড়িতে পড়ে থাকে। এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়িতে। বৌদিদিরা তো এমনিতেই তাকে দাঁতে পেশেন, তার উপরে আবার বাপের দেওয়া হাড় ছড়া খুইয়ে সে এখন ঘোর অপরাধে অপরাধিনী। হাবু অদৃশ্য হয়ে সবই দেখছিল। হারও তার পকেটেই ছিল। সে আর সহ্য করতে না পেরে হাড় ছড়া গিয়ে বালিশের তলায় রেখে দিল। সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করল। তখন কি হাসি তার মুখে! তা তো হলো, কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে। সে কি চোর হয়ে গেল শেষ পর্যন্ত? এ কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে! পদে পদে প্রলোভন, পদে পদে সচরিত্রতার পরিচয় দিতে হচ্ছে তাকে। মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন। লোভ সামলাতে সামলাতে হাবু হয়ে উঠল গলদঘর্ম। অদৃশ্য না হয়েও থাকা যায় না, আর অদৃশ্য হলেও বিপদ। নুটি মন্তর, এ যে কি সর্বনাশা মন্ত্র! মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। হাবু ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ভাঁড়ারে ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিল। পরক্ষণেই তার মনে জাগল অনুতাপ, তীব্র অনুতাপ। সে কোথায় নেমে চলেছে দিন দিন? হ্যাঁ, পায়রাগাছির রোজায় কি সর্বনাশ করে গেল তার! কিছুতেই অদৃশ্য হওয়ার প্রলোভন সামলানো যায় না, আর কিছুতেই ভোলা যায় না এই নুটি মন্তর। এই নুটি মন্তর তার জীবনের অভিশাপ। বছরখানেক এইভাবেই কেটে গেল। কত খুঁজলে সে পায়রাগাছির রোজাকে, কেউ সন্ধান দিতে পারলে না। একদিন হাবু সেই আমবাগানের মধ্যে দিয়ে যেতে যেতে একই গাছের তলায় দেখলে যে পায়রাগাছির রোজা একই রকম ঢিল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল। মিলেছে, সন্ধান মিলেছে এতদিন পরে। ও ছুটে এগিয়ে গেল তার কাছে। একটা ঢিল ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো। একটা ঢিল সদ্য কাটা ধাড়ি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল। এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল। আর হাবু ছুটতে ছুটতে গিয়ে তার পায়ের ওপরে পড়ল। রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে, কি হয়েছে? আমায় বাঁচান। কি ব্যাপার? আপনি সব জানেন, আপনি অন্তর্যামী। ওস্তাদজি,
ওস্তাদজি নুটি মন্তরের কবল থেকে আমাকে উদ্ধার করুন। আমার চরিত্র গেল, মনের শান্তি গেল, সব গেল। এ আপনি ফিরিয়ে নিন। রোজা মৃদু মৃদু হেসে বললে, একবার মন্তর দিলে আর কি ফেরত হয়? হয় না। হাবু ভয়ে শিউরে উঠল। তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে? এই অশান্তি, পদে পদে এই পরীক্ষা সারাটা জীবন ধরে চলবে? হাবু তার পা আঁকড়ে ধরে বললে, আমায় বাঁচান, আমি মরে যাব। তবে চাও না নুটি মন্তর? আগে না। তবে যাও, দিলাম না। মোটেই তোমাকে মন্তর দিইনি, পরীক্ষা করছিলাম। হাবু অবাক। সে কি কথা? 1 বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বয়ে মরল? সে কি যেন বলতে যাচ্ছে। সে কি? রোজা হেসে বললে, 1 বছর? মোটে 7 মিনিট কেটেছে। এই প্রথম তো দেখা তোমার সঙ্গে এই আমবাগানে। নুটি মন্তর তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করছিলাম। আমি আজ 20 বছর ধরে এই মন্তরের ভার বয়ে বেড়াচ্ছি, আর তুমি কিনা 7 মিনিটও এর দায়িত্ব নিতে পারলে না। হাবু বললে, সে কি? তবে তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হার চুরি করিনি, ময়রার দোকানের খাবারও খাইনি চুরি করে। না। তবে আমি কি কিছু? মোটে 7 মিনিট কেটেছে। আমার সামনে ছাড়া তুমি আর কোথাও যাওনি। এই তো প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে। বলে কি? হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, আর পায়রা গাছের গুনিন হা হা করে হেসে উঠল তার সামনে। সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হা করা মুখের মধ্যে থেকে পটপট শব্দ করে বের হয়ে ইতস্তত উড়ে গেল আমবাগানে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নুটিমন্তর। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, হাবুর চরিত্রে অনিকেত চক্রবর্তী, কালী শেঁকড়া সৌম্য মুখার্জি, জাদুকর কৌশিক দত্ত, রোজা সমীর শুভ্র গাঙ্গুলি, বন্ধুর মা পৃথা রায়, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র মিশ্রণে সন্দীপ দেবনাথ এবং সৌম্য মুখার্জি। গল্পের সূত্রধার আমি অনুপমা। আগামী সপ্তাহে ঠিক এই সময় সম্পূর্ণ একটি নতুন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।